शुभ सकाल बंधुरा आज ब्लगटा शुरू करছি আমার দোকান থেকে। তো যাও সকালে টুকটাক কিছু কাজ করে দোকানে গেছিলাম, সেখান থেকে ফিরছি ঠিক 1টার দিকে। তারপরে দেখো কিছুটা মাছ কেটে ধুয়ে নিয়েছি, কিছুটা কচুরমুখী আর বেগুন। তো এই সবজিটা কেটেছিলাম আমি দোকানে, মাছগুলো তো আর দোকানে কাটা যায় না, সেগুলো নিয়ে না বাড়িতেই চলে এসেছিলাম। তো বাড়িতে এসে মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ওখানে দুটো আছে বাঁশপাতা মাছ, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর হাজব্যান্ডের জন্য নিয়েছি দুটো দাঁতনে মাছ বলে, অনেকে কুরকুরে মাছ বলে সেই মাছ, আর সিমরানের জন্য চাদা মাছ। তো যাই হোক আমরা সবাই মিলে খেয়ে নেব। ঈশা অতটাও যেহেতু খেতে পছন্দ করে না, তবে ওই বাঁশপাতা মাছটাই যেহেতু, এই যে বাঁশপাতা মাছ, এতে যেহেতু কাটা মোটেও থাকে না, তো ঈশাকে দেওয়ার চেষ্টা করব। আমি শুনেছি না বাচ্চাদের কিন্তু এরকম নোনা মাছ খাওয়ানো অনেক ভালো, তো আমি চেষ্টা করি নোনা মাছ খেতে দিতে। তো ওদিকে মাছ ভাজাটাও হচ্ছে, এদিকে আমি সবজিটা বসিয়ে দেব। তো যেমনই নর্মাল রান্না করি সেরকমভাবেই কিন্তু করব। তো যাই হোক গাটি কচু এত যে ভালো লাগে খেতে আমার, গাটি কচু বেগুন আর নোনা মাছ অসাধারণ কম্বিনেশন। তো অনেক ভালো লাগে, আমার তো ভালো লাগে ওই কারণে বললাম। তো দেখো মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। তার জন্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে এতে সামান্য পানি দিয়ে কিন্তু গাটি কচুগুলো বসিয়ে দেব। যেহেতু এই একেবারে টাটকা গাটি কচু, সাদা পুরো, তো এটা টাইম লাগবে না বেশি গলতে, ওই কারণে না অল্প পানি দিলাম। দিয়ে ওই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এখন যাবতীয় কাজ করে ফেলবো। আমার রোজকার যেটা অভ্যাস, যে রান্না চাপিয়ে দুনিয়ার কাজ সব করা। আসলে কি বলো তো, দোকান থেকে এসে না একটু তাড়াহুড়োর মধ্যে থাকি রান্না করতে গেলে। আবার দোকানে যাওয়ার আগেও যদি রান্না করার কথা ভাবি, তখনও কিন্তু অনেকটা তাড়াহুড়োর মধ্যেই করি। তো চেষ্টা করি যে রান্নাটা বসিয়ে দিয়ে সকল কাজকর্ম গুছিয়ে করে নিতে। তো রান্না করতে করতে এখানে কিছুটা বাসন পড়েছে, তো সেগুলো মেজে নেব। যেহেতু এগুলো ছোট ছোট আছে এখানেই মাজবো। আর এখন বাসনের পুরো পাহাড় আমার জন্য অপেক্ষা করছে পুকুরে। তো বলতে পারো 1 গামলা উঁচু উঁচু গামলা আছে, তো ওগুলো অনেক বড় বড় বাসন। আমার যেহেতু এই বেসিনটা অনেকটাই ছোট, এখানে না বড় বড় বাসন ঠিকভাবে আমি মাজতে পারি না। পুকুরে যতটা সুবিধা করে বসে মাজা যায় না, এখানে কিন্তু বড় বাসনপত্র ছুপে সেইভাবে মাজা যায় না। তো এখানে যতটুকুনি সম্ভব মেজে নেব, বাদ বাকিটা পুকুরে গিয়েই মাজবো। তো কাল আমার এক বন্ধু পাপড়ি, যে আমার প্রায় রোজই কমেন্ট করো, তো সে বলেছ তুমি ঢাকা থেকে দেখছো। তো যাই হোক আমি এতদিন মনে করতাম না যে তুমি হয়তো ইন্ডিয়ান, তো এখান থেকেই দেখো। যাই হোক শুনে অনেক ভালো লাগলো যে অনেক দূর থেকেও তুমি আমার ভিডিওটি দেখো। তো অনেক ভালো থেকো বন্ধু। তো দেখো রান্না শেষে গ্যাসের এই যে জায়গাটা আছে, পাত্রের ওপর টোপরগুলো মুছে পরিষ্কার করে এখন কিছুটা সবজি গুছিয়ে নেব। সবজি বলতে ওই পেঁয়াজ, আদা, রসুন, আলু, টমেটো এগুলোই। তো যেহেতু আমি রোজ বাড়ির সামনে সবজি আলা আসে, মাছ আলা আসে, ওই কারণে না এখন আর বেশি করে সবজি কিনি না। ওই রোজই 2 রকম 3 রকম করে সবজি কিনি, যেরকম প্রয়োজন ঠিক সেরকম কিনি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে না একটু কিন্তু সেইভাবে গুছিয়ে মানিয়েই চলতে হয়। সবসময় বেশি পয়সা খরচা করাটাও আমাদের ঠিক শোভা পায় না। তো ওই কারণে যেরকম প্রয়োজন সেরকমই নিই। আর দোকান থেকে পেঁয়াজ, আদা, রসুন যতটা আমার লাগবে দরকার 2-3 দিনের মতোই কিন্তু আনি। বেশি করে এনে রাখলে এমনিতেই নষ্ট হয়ে যাবে, এতে করে আমার পয়সা ব্যয়ও যেমন হবে, ঠিক তেমনভাবে কিন্তু জিনিসপত্র নষ্ট হলে অনেক খারাপ লাগে। তো ওই কারণে 3 দিনের মতো আনি। এখানে একটা কিন্তু আচার নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা সার্ফের প্যাকেট, 2টো টমেটো। যাই হোক এখন সুন্দর করে এগুলো গুছিয়ে রেখে দেব। তো এই সবজিগুলো আমি অল্প অল্প করেই দোকান থেকে কিন্তু নিয়ে এসেছিলাম সব কিছু, টমেটোটাই শুধু আলাদা কেনা ছিল। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের না একটু কিন্তু হিসাব নিকাশ করেই চলতে হয়। সব সময় বাজে পয়সা নষ্ট করা বলো কি, সংসারে যদি একটু গাফিলতি করি, একটু পয়সা ব্যয় করে থাকি, তখন কিন্তু আমাদের একটু টাই করে চলতে হয়। ওই কারণে চেষ্টা করি সংসারের খরচাটা সামঞ্জস্য করে রেখেই মানিয়ে নিয়ে চলতে। তো সবজি হয়তো বেশি আনলে দোকান থেকে বেশি করে পেঁয়াজ, আদা, রসুন এনে রাখতে পারতাম, কিন্তু সেটা মোটেও আমার মনে হয় না ভালো। কারণ প্রত্যেক দিন যেহেতু দোকানে কাঁচা পেঁয়াজ, আদা, রসুন আনা হয়, বেশি করে এনে রাখলে ঘরে তো শুকিয়ে যাবে, তা বাদে নষ্ট হলে ফেলে দিতে হবে। আর দোকান থেকে যেমন লাগে রোজ 2-3 দিনের মতো করে আনি, একেবারে টাটকাই কিন্তু আনা হয়। তো ওইখানের জায়গাটাও আমি একটু বসার জায়গাটা মুছে পরিষ্কার করে এই পাশের কার্নিশটা এখন চলে আসলাম। যেহেতু এখানে ফুলের টবগুলো থাকে না, ওই কারণে বৃষ্টি হলে কিন্তু সমস্ত ফুলের টব দিয়ে মাটি পানি গড়িয়ে নিচেই চলে আসে।
তো এখানে ডাইনিং টেবিলটা রেখে না আমার একটু নড়াচড়ার প্রবলেম হচ্ছে, ওখানে ঢুকতে হচ্ছে কষ্ট করে, বেরোতে হচ্ছে কষ্ট করে। যাই হোক, এই যে কাজগুলো করতে করতে আমার সবজিটা কিন্তু প্রায় শেষ। তো এখন কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, আর এর উপরে এখন ভাজা মাছগুলো তুলে দেব। তো তার আগে ভাবছি একটু নুনটা কম আছে, তো নুনটা একটু সুন্দর করে দিয়ে নিয়ে তারপরে চেক করে দেখব কেমন হয়েছে, তারপরে কিন্তু মাছগুলো তুলে দেব। যাই হোক, গাটি কচুর তরকারিটা না অনেক বেশি ভালো হয়েছিল খেতে। তো দুপুরবেলা যেহেতু হাজব্যান্ড বাড়িতে খায় না, তো এই কপিস মাছই আমাদের দুপুর এবং রাত্রে হয়ে যাবে। আর রাত্রে তো সিমরান ঈশা মোটেও মাছ ছুঁয়ে দেখবে না, তো ওই কারণে রাত্রে কিন্তু আবার ডিম করতে হবে। আর এমনিতেও না রাত্রে ভাত খেতে দেখবে ভালো লাগে না, একটু গরম গরম রুটির সঙ্গে একটু কিছু ভাজি হলে না খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই সবজিটা দুপুরবেলা আমরা খাবো, যেটুকুনি থাকবে ফ্রিজে রেখে দেবো, রাত্রে একটা রুটি আর ভাজা করে নেব। তো বড় চাদা মাছটা ঈশার জন্য তুলে নিলাম, দেখলাম এটাতেও কিন্তু কাটা নেই, কারণ চাদা মাছে মোটেও কাটা থাকে না। এক পিস কচুর মুখে একটুখানি ঝোল এগুলো দিয়ে খাইয়ে দেবো, আর তার সঙ্গে 1 ফিটার দুধও কিন্তু আমি রেডি করে নিলাম। ভাতটা যেই খাওয়ানো হবে তারপরে দুধের ফিটারটা ওকে দেখাবো, তা নয় কিন্তু ভাত মোটেও খাবে না। ফিটারটা নিয়ে অমনি ঘরে চলে যাবে, যেহেতু একটুখানি আগে ওকে আমি গা ধুইয়ে প্যান্ট ট্যান্ট পরিয়ে মাথা আশ্রিয়ে দিয়ে গেছিলাম, ও কিন্তু ডাইনিং টেবিলের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল। তো এখন এই যে পেট ভর্তি করে ভাত খাইয়ে 1 ফিটার দুধ ওর হাতে ধরিয়ে দিলে না ও নিজে নিজেই খেতে খেতে ঘুমিয়ে পড়বে। তো বাচ্চা কাচ্চার যদি ছোটোবেলায় আমরা একটু এরকম বাইরের খাবার খাওয়ানো অভ্যাস করি না, আমাদের পক্ষে কিন্তু অনেক সুবিধা হয়। অনেক সময় দেখবে বাচ্চা কাচ্চা মায়েদের পাশ থেকে মোটে উঠতেই দেয় না, মায়েদের মোটে চেপে জাপটে ধরে রেখে দেয়। তো যাই হোক, আমার বাচ্চাকে আমি ছোটোবেলা থেকে অভ্যাস করিয়েছি যে ফিটারটা হাতে ধরিয়ে, যখন ওর ঠিক ফিটারটা হাতে ধরার বয়স হয়েছে, ওর হাতে ধরিয়ে দিয়ে দিয়ে অভ্যাস করেছি যে নিজে ফিটারটা ধরে খাওয়ার জন্য। এতে করে না ও ঘুমের টাইমে যদি আমি নাও থাকতাম, পাশে যদি আমার সিমরান থাকতো, কি আমার মা থাকতো, কি হাজব্যান্ড থাকতো, ও কিন্তু অনায়াসেই মাকে খুঁজতো না, ফিটারটা নিয়েই সুন্দরভাবে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়তো। সেই অভ্যাসটা ওর এখনও আছে। রাত্রে যখন ওর পাপা বাড়িতে আসে না, তো আমি তো বাইরে রান্নাঘরে কাজ করে থাকি খাওয়া দাওয়ার পরে, আর ও কিন্তু ওর পাপার সঙ্গে শুয়ে শুয়ে ফিটারে দুধ খায়, ফোন দেখে, দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এই জিনিসটা আমার ঈশার অনেক ভালো লাগে, কারণ সিমরানকে নিয়ে না ছোটোবেলায় অনেক ভুগেছি। তো যাই হোক, এবার দেখো সুন্দর করে এখন বাসনগুলো মেজে নেব। বললাম না বাসনের পাহাড় পড়েছে, আর অনেকগুলো কিন্তু জামা কাপড়ও আছে, সেগুলো এখন পুকুর থেকে সুন্দর করে কেচে ধুয়ে নেব। নেটটা দেখতে পাচ্ছ কতটা উঁচু করে দেয়া হয়েছে, চারিদিক থেকে যেহেতু মাছ বেরিয়ে যায় এই বর্ষাকালে, ওই কারণে কিন্তু নেটটা দেয়া হয়েছে। আগে থাকতে সাবধান হয় ভালো। তো মাঝে তো একটু ভুল করে ফেলেছিলাম। এখন দেখো পুকুরের পানিটা কিন্তু একটু হলেও নেমে গেছে, যেহেতু এই 2-3 দিন একটু বৃষ্টিটা একটু কম আছে, ওই কারণে। যখন আবার জোরে বৃষ্টি হবে তখন কিন্তু এই পুকুরের পানি আমার সারা উঠোন পুরো হাঁটু পর্যন্ত হয়ে যাবে। তখন যে কতদিন আবার কিভাবে যাবে আমার তার ঠিক নেই। বছরে কিন্তু প্রত্যেকবারই 1বার কি 2বার আমাদের উঠোনে পানি উঠে যায়, তো সেই সময়টা খুব কষ্টসৃষ্ট করেই আমাদের যায়। তো এবছর এখনও পর্যন্ত তো সেইভাবে উঠিনি, উঠেছে তবে আগের বারের মতো উঠিনি। তো দেখা যাক এইবার বৃষ্টি কেমন হয়। তো এদিকে দেখো বাসনের পাহাড় মাজতে মাজতে আমার পুরো জীবন শেষ। সিমরান ভাত খেয়ে নিয়েছে, ঈশাকে খাইয়ে দিয়েছি, ও ফিটারটা ধরে খেতে খেতে এবার হয়তো ঘুমিয়ে পড়বে। আর সিমরানকে বললাম যদি না ঘুমায় তো ওকে একটু পুকুর ধারের দিকে আনতে, ওর ওপরের দিকে খেলা করবে, আমি বাসনগুলো অনায়াসেই মেজে নেব। তো সাধারণত হাজব্যান্ড তাড়াতাড়ি বাড়িতে আসে না, তবে আজকে না কাজগুলো করতে করতে বাড়িতে চলে এসেছিলো, আর আমার কাজের পুরো গজগণ্ড অবস্থা হয়ে গেছিল। আমি ভেবেছিলাম বাসনগুলো মেজে গা ধুয়ে উঠে না একবার ওই হাতে ঘরটা মুছে নেব, ঈশা ঘুমিয়ে পড়লে ঘর মুছতে না আমার অনেক সুবিধা হয়, কিন্তু সেটা আজ আর হলো না। যেহেতু হাজব্যান্ড বাড়িতে চলে এসছে, একা ঘরে কাজ করতে কিন্তু আলাদাই একটা মস্তি লাগে, কিন্তু যখন দেখবে ঘরে অনেক লোকজন থাকে তখন কিন্তু কাজগুলো করতে একটু অসুবিধা হয়ে যায়। তো আমি সাধারণত ঈশাকে ঘুম পাড়িয়ে হাজব্যান্ড যখন বাড়িতে না থাকে সিমরানকে পড়তে বসিয়ে তখনই কিন্তু ঘরবাড়িগুলো মুছি। তো আজ আর হলো না, কিছু করার নেই, দেখা যাক সন্ধ্যেবেলা কি কাল হয়তো মুছে দেব। তো এদিকে দেখো গল্প করতে করতে অনেকগুলো বাসন কিন্তু মেজে ফেলেছি, আর এই প্রেসার কুকারটাই কাল রাত্রে ভাত করেছিলাম।
তো কাল আমার এক নতুন বন্ধু কমেন্ট করেছিলেন যে আজ প্রথম তোমার ভিডিও দেখলাম, অনেক ভালো লাগলো, বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। তো অনেক ধন্যবাদ বন্ধু। আর এরকম আমার অনেক বন্ধুরা কাল কিন্তু কমেন্ট করেছিলে যে আমার বাড়ি কোথায়। তো আমি কিন্তু প্রায় প্রত্যেক ভিডিওর মাঝখানেই বলে থাকি যে আমার বাড়ি বসিরহাটের আন্ডারেই পড়ে। তো বসিরহাট হাসনাবাদ আমার বাড়ি। তো তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই যে আমার বাসনপত্রগুলো প্রায় মাজা শেষ। তার মধ্যে হাজব্যান্ডও চলে এসে এখন দাঁড়িয়ে আছে। বাসনগুলো মাজা হলেই ও নামবে গা ধুতে, আমার জন্য কিন্তু ও নামতে পারছে না। আর এখানে বাসনগুলো মাজতে মাজতে হাজব্যান্ড নামার জন্য এত বেশি উতলা হয়ে পড়েছিল যে আমি জোরে জোরে বকছিলাম যে কেন নামছো তাড়াতাড়ি, বাসন কটা অন্তত ধুতে দাও, ওর না কোনো কাজেই তাড়া সয় না মোটে এরকমই। যাই হোক, এদিকে আমার এখন বান্ধবী এসছে। যেহেতু বাড়ি থেকে সারাদিন বেরোতে পারি না, কারোর সঙ্গে কথা বলার মোটে প্লেস পাই না, তো যাই হোক ও আসলে একটু মনের কথা দুটো বলে অনেক শান্তি পাওয়া যায়। ও মাঝে মধ্যে মেয়ে পড়তে দিয়ে আমাদের বাড়িতে কিন্তু আসে। তো একটু গ্রিন টি দিয়েছিলাম, এমনিতেও তো কোনো কিছু দিলেই খেতে চাই না, তো গ্রিন টিটা দিয়েছিলাম। আর এই যে এখন একটুখানি পাস্তাও করে নিয়েছিলাম। তো আমার বন্ধু আর আমি তো একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। আর সিমরা নিশার জন্য যেটুকুনি রেখে দিলাম সেটুকুনি এখন দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।